আলাইহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। প্রিয় হাজিরিন, ক্লাসটা শুরু করার আগে কিছু কথা বলে নিই। সেটা হলো, যেহেতু আমি কুমিল্লা অঞ্চলের, বিশেষ করে কুমিল্লা বড়ুয়া থানাধীন যারা মাদ্রাসা পড়াশোনা করছেন, আপনাদের জন্য আমার কাছে আপনারা যেভাবে যখন আসেন তখন আপনাদের ব্যাপারে আমি সজাগ থাকব, হেল্প করার চেষ্টা করব। বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক যারা পড়াশোনা করছেন, আপনারা অবশ্যই চাকরির জন্য প্রিপেয়ার্ড হবেন, চাকরির জন্য প্রস্তুতি নেবেন। একটু ভালো করে পড়াশোনা করলে কিন্তু আপনার জব হয়ে যায়, চাকরি হয়ে যায়। তারপর চাকরিটা আপনি যখন আপনার নিজের মতন করে নেবেন, তারপরে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন লাইফে। স্বাধীনভাবে, উন্মুক্তভাবে আপনি খোলা আকাশের নিচে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। তখন আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি একজন টিচার। শিক্ষকের মর্যাদা খুব বেশি। ছোট্টকাল থেকে যখন আমি জেনেছি যে একজন শিক্ষক হওয়ার পিছনে মানুষের কত স্বপ্ন থাকে, সেই শিক্ষকটা সমাজে কত বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, ওই একটি কারণেই আমি একেবারে তৃণমূল থেকে আমি অনেক পরিশ্রম করে আমি নিজেকে এই অবস্থায় এনেছি। আশা করছি আমার যারা ছোট ভাই আছো সকলকে অনুরোধ জানাচ্ছি, সবাই একটু পড়ার মনোযোগী হও, নিজের সমাজটাকে ভালো কিছু উপহার দাও, মা বাবাকে ভালো কিছু উপহার দাও। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে যে, আপনারা সবাই জানেন যে নাউন সম্পর্কে, পার্টস অফ স্পিচের অন্যতম একটা প্রকার নাউন। এই নাউন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা জানি যে নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ওই জিনিসগুলো আসলে না চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে আসলে ম্যাটার করে না। এখন এই জিনিসগুলো ধরে ধরে আপনাকে আমি শিখাতে যখন যাব, তখন চাকরির প্রস্তুতিটা আসলে হবে না। যারা চাকরির প্রস্তুতি নেবেন অবশ্যই তাদের নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা অবশ্যই জানেন, অথবা আপনারা এই আলোচনাগুলো নিজ তাগিদে বাসায় বসে ভালো একটা গ্রামার দেখে অথবা ভালো একটা ইউটিউব চ্যানেল দেখে আপনারা শিখে নেবেন। চাকরির ক্ষেত্রে ধরে ধরে আপনাকে আমি গ্রামার বুঝাবো, তাহলে চাকরি আপনার আর ধরতে হবে না, চাকরি এমনিই চলে যাবে। তাহলে আসুন যে প্রপার নাউন। তো প্রপার নাউন সম্পর্কে আমরা দুটো কথা বলি। অর্থাৎ নির্দিষ্ট কোনো যখন নাম বুঝাবে তখন সেটা প্রপার নাউন, ঠিক আছে? সেটা প্রপার নাউন। এখন এই যে প্রপার নাউন যেটা, এই প্রপার নাউনটা সবসময় ক্যাপিটাল লেটার হবে, মানে বড় হাতের অক্ষরে হবে। আপনি যেখানেই ক্যাপিটাল লেটারের ওয়ার্ড দেখেন সেটা অবশ্যই প্রপার নাউন, ঠিক আছে? আর প্রপার নাউন সম্পর্কে আরেকটা চমৎকার তথ্য দেই। যখন প্রপার নাউনের আগে যখন দা বসবে, দা প্লাস প্রপার নাউন, তখন সেটা কমন নাউন হয়ে যায়, ঠিক আছে? এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, প্রাইমারি এক্সাম, বিশেষ করে নিবন্ধন পরীক্ষার মধ্যে এগুলা এসে থাকে। যদি একটু উদাহরণ দেন, দেখুন এটা 7ম শ্রেণীতে, বর্তমান না, আগের যে 7ম শ্রেণী বই ছিল, সে বইয়ের মধ্যে একটা সুন্দর উদাহরণ আছে। যেমন নজরুল ইজ দা বাইরন হচ্ছে একটা ব্রিটিশ একজন কবি। আচ্ছা, তার নজরুলকে বাইরনের সাথে মানে তুলনা করছে আর কি। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, ঠিক আছে? নজরুল হচ্ছে বাংলাদেশের বাইরন। হ্যাঁ, এখন কথা হলো, দেখুন ক্যাপিটাল লেটার, কোনো কিছুর নাম স্পষ্ট, বিশেষ করে ব্যক্তি, বস্তু, স্থান, কোনো কিছুর নাম হলে সেটা প্রপার নাউন। এখন প্রপার নাউনের আগে যখন আমরা দা দেখেছি, তখন 100% সেটা আর প্রপার নাউন বলতে পারবেন না, এটাকে আপনি কমন নাউন বলতে হবে। পরীক্ষার মধ্যে আসতে পারে দ্য বাইরন, ইন দিস সেন্টেন্স দ্য বাইরন কোন পার্টিসিপিস, কোন প্রকার পার্টিসিপিস, আপনি পারবেন যে এটাকে কমন নাউন। হ্যাঁ, পরে নাউন, এখন কোন প্রকার নাউন, এটা স্পেসিফিক এভাবে আসতে পারে যে প্রপার নাউন, কমন নাউন, তখন আপনি স্পষ্ট বলে দেবেন যে এটা কমন নাউন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে যে আমাদের প্রপার নাউন সম্পর্কে ছোট্ট একটু আমরা ধারণা জানলাম। এখন কমন নাউন সম্পর্কে আমাদের কি জানবো? কমন নাউন সম্পর্কে আমাদের ধারণা হলো, এইগুলো কখনো একই বসে না। দেখুন আমি কমন নাউন লিখছি, আমার মূল আলোচনা কিন্তু সামনে। খুব ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওগুলো দেখবেন, এই লাইভটা দেখবেন, মূল আলোচনার সামনে এমন কিছু আলোচনা আপনারা পাবেন যেগুলো কখনো কোথাও আপনারা খুঁজে পান নাই। এই পড়াগুলো পড়লেই কিন্তু আপনি চাকরিতে টিকতে পারবেন, নচেত সম্ভব নয়। তাহলে দেখুন এই যে কমন নাউনের পূর্বে অবশ্যই ডিটারমিনার থাকতে হবে, ঠিক আছে? ডিটারমিনার কি, আমরা এতটুকুই বুঝি যে আর্টিকেল, ধরুন আর্টিকেল একটা ডিটারমিনার, ঠিক আছে? এই আর্টিকেল থাকতেই হবে। আচ্ছা, অথবা এই কমন নাউনটা কি হবে? প্লুরাল হবে, ঠিক আছে?
সিঙ্গুলার হলে আর্টিকেল ডিটারমিনার থাকতে হবে, আর যদি সিঙ্গুলার না হয় তাহলে প্লুরাল থাকতে হবে। যেমন যদি একটা উদাহরণ আমরা দিই, লক্ষ্য করুন, উদাহরণটা আমরা দিচ্ছি, আই নো, আমি জানি, আই নো দ্য বয়। দেখুন এই বয়টা কিন্তু কি কমন নাউন। কমন নাউন কাকে বলে আমি ছোট্ট করে একটু বলে দিই। কোনো কিছু সাধারণ নামকে কমন নাউন বলে। যেমন বয় দ্বারা পৃথিবীর সকল বালককে বোঝায়, সিস্টার দ্বারা পৃথিবীর সকল বোনকে বোঝায়, ঠিক আছে। এইভাবে মোবাইল দ্বারা পৃথিবীর সমস্ত মোবাইলকে বোঝায়, এইগুলো হচ্ছে সাধারণ নাম। তাহলে বয়, যেহেতু বয়টা সিঙ্গুলার, এই জন্য এটা কখনো এক একই বসবে না। আই নো বয়, আমি কি কাকে চিনি, বয়টি কি চিনি, বালকটিকে চিনি, সেটা হবে না। এখন যদি আপনি বলেন যে আই লাইক টিচার, আই লাইক টিচার, আমি শিক্ষককে ভালোবাসি অথবা পছন্দ করি, তাহলে এই বাক্যটা সঠিক নয়, বাক্যটা ভুল। কারণ এই যে টিচার, টিচার দ্বারা পৃথিবীর সমস্ত টিচারকে বোঝায়, এটা কমন, মানে কমন নাউন, সাধারণ নাম। তার মানে এখানে দা দিতে হবে, আই লাইক দ্য টিচার, আমি শিক্ষকটিকে অথবা শিক্ষককে ভালোবাসি, পছন্দ করি। এখন কথা হলো এই বাক্যটা কি অন্য ছাড়া, মানে এই যে আর্টিকেল দা ছাড়া কি শুদ্ধ হবে না? হ্যাঁ, শুদ্ধ হবে। যদি আর্টিকেল দা না দেন, আপনি বলবেন যে আই নো বয়েজ, আমি এই বালকগুলোকে জানি, চিনি। আই লাইক টিচার্স, TSECSERS, আমি আমি শিক্ষকদের পছন্দ করি। অর্থাৎ যখন কমন নাউন সিঙ্গুলার হবে তখন তার পূর্বে ডিটারমিনার লাগবে। আমরা ডিটারমিনার নিয়ে সামনে ডিটারমিনার নিয়ে একটা ক্লাস নিব। আর যদি ডিটারমিনার না বসান, যে দাটা আমরা বসাবো না, তাহলে যে কমন নাউনটা থাকবে সেটা প্লুরাল করে দিব, ঠিক আছে, বহুবচন করে দিব। তাহলে প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে আমরা এতটুকু জানলাম। এবার আসুন কালেকটিভ নাউন সম্পর্কে আমরা ছোট্ট করে একটু জেনে নিই। যে কালেকটিভ নাউন সবসময় কালেকটিভ নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, কালেকটিভ নাউনের পরে সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে। এটা পরীক্ষায় এসে থাকে। খুব ভাইটাল। পরীক্ষার মধ্যে নাউন থেকে, বিশেষ করে পার্টস অফ স্পিচ থেকে যদি প্রশ্ন এসে থাকে, তাহলে কালেকটিভ নাউন থেকে প্রশ্ন এসে থাকে। খুব ভাইটাল, এটা মনে রাখবেন। যেমন দেখেন একটা প্রশ্ন, দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, আমি গভটে লিখলাম, এখানে হ্যাভ দিলাম, হ্যাজ দিলাম, কোনটা সঠিক হবে? ঠিক আছে, ইনেক্টেড দ্য ল, অর্থাৎ আইনটি, ল মানে আইন, অর্থাৎ এই গভর্নমেন্ট আইনটি কি করা হয়, আইনটি কি করেছেন, রচয়িত করেছেন অথবা রচনা করেছেন। আইনটি কি করেছেন, আবিষ্কার করেছেন, আইনটি বাস্তবায়ন করেছেন অথবা আইনটি করেছেন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন গভর্নমেন্ট, ঠিক আছে, তাহলে গভর্নমেন্ট দ্বারা এটা কি বোঝায়? এটা কিন্তু কালেকটিভ নাউন। যেমন টিম, এটা কালেকটিভ নাউন, অর্থাৎ কতগুলো জিনিসের সমন্বয়ে, যদি সমন্বয় দ্বারা একটা দল বোঝায় তখন এটা কি কালেকটিভ নাউন। এই টিম দ্বারা 11 জন প্লেয়ারের সমন্বয় বোঝাচ্ছে। গভর্নমেন্ট দ্বারা গভর্নমেন্টের যতটুকু সেক্টর আছে, প্রত্যেকটি সেক্টরের কর্মকর্তাদের দ্বারা যেটা গঠিত সেটা হচ্ছে গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্ট এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। এখন যেহেতু কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এই জন্য হ্যাজ হবে না, হ্যাভ হবে না, আনসার হবে হ্যাজ। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ ইনেক্টেড দ্য ল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল আনসার। এখন পরীক্ষার মধ্যে এইভাবে আপনাকে অনেক জায়গায়, অনেক পরীক্ষায় এগুলো এসে থাকে। আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, আমি এর মাঝখানে আপনাদেরকে একটা পরামর্শ দিব। সে পরামর্শটা হলো, আপনার ভালো একটা গ্রামার বই, ভালো একটা ইংলিশ গ্রামার বই আপনারা কি করবেন, সাথে নেবেন, এই রুলসগুলো পড়বেন। এবং কি আপনি যতই পড়েন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানুষকে পারফেক্ট করে চর্চার মাধ্যমে, যত বেশি আপনি চর্চা করবেন ততই আপনি পারফেক্ট, ঠিক আছে, পারফেক্ট হবেন। এই জন্য একটা ভালো একটা গ্রামার বই, বিশেষ করে টোপেল নিতে পারেন, ব্যারন্স টোপেল নিতে পারেন, ক্লিপস টোপেল নিতে পারেন, ইংলিশের যে বইগুলো আছে, ঠিক আছে। আর আপনি যদি না এমনি বাংলাতে যদি কোনো গ্রামার বই নিতে চান, তাহলে আপনি বাংলাতে অনেক গ্রামার বই আছে, তবে জবের জন্য জর্জের যেই বইটা আছে ওইটা আপনি নিতে পারেন, ঠিক আছে। এই জন্য ভালো একটা ইংলিশ বই নিয়ে প্রতিটা অধ্যায় ভিত্তিক আপনি প্রশ্ন যদি সলভ করতে পারেন, তাহলে আপনার চাকরি ইনশাল্লাহ, ইংলিশে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা আসুন এবার আমরা আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অডিয়েন্স মানে কি, শ্রোতা। অর্থাৎ কয়েকজন শ্রোতার মাধ্যমে যারা একটা রোমে আছে তাদেরকে অডিয়েন্স বলা হয়, তারাই হচ্ছে শ্রোতা। এই শ্রোতাদের মাধ্যমে একটা দল গঠিত হয়, যাকে আমরা কালেকটিভ নাউন বলি, অডিয়েন্স। আচ্ছা এখানে আমরা শ্রোতা বললাম, ইজ আর, কোনটা সঠিক হবে? ঠিক আছে, ভেরি চিরফুল, ভেরি
চিরফুল, মানে শ্রোতা যারা আছে তারা খুবই আনন্দিত। এখন অডিয়েন্স যখন আপনি দেখবেন তখন 100% আপনি বলবেন যে আরে অডিয়েন্স তো, তাহলে এটা তো অনেক মানুষ বোঝাচ্ছে, আমি আর দিয়ে দিচ্ছি। আপনার আনসারটা কিন্তু কি গোল্লা যাবে, আপনি 0 পাবেন। অর্থাৎ এটা যেহেতু কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউনের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব আনতেই হবে আপনাকে। তাহলে অডিয়েন্স ইজ ভেরি সিম্পল। এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের কমন আসে। এখন আমি আবারও আপনাদেরকে বলছি, আপনি চাকরি প্রস্তুতি নিতে গিয়ে আপনি যদি কমন নাউন কাকে বলে, কমন নাউন আবার প্রকার আছে কিনা, তারপরে প্রপার নাউন কাকে বলে, এই ইত্যাদি পড়তে 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 আপনি চলে যান, হবে না। আপনাকে মূল জায়গায় হিট করতে হবে, মানে যে পয়েন্ট থেকে চাকরিতে আসে জাস্ট ওই জায়গায় আপনাকে হিট করতে হবে। ঠিক আছে, তাহলে আসুন আমরা আমাদের যে মূল আলোচনা। এখন নাউন, বিশেষ করে সংখ্যার দিক দিয়ে নাউন 2 প্রকার। আমরা সবাই জানি সংখ্যার দিক দিয়ে 2 প্রকার। প্রথম নাম্বার হচ্ছে যে কাউন্টেবল নাউন, কাউন্টেবল। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এইটা আমাদের মুখস্থ রাখার দরকার নাই। আমাদের চাকরির ক্ষেত্রে এখান থেকে কি পড়তে হবে একটু পরে আমি আপনাদেরকে বলছি। কাউন্টেবল মানে কি, যে নাউনগুলোকে গোনা যায়, আর আনকাউন্টেবল মানে কি, যে নাউনগুলোকে গোনা যায় না। এখন আমাদের চাকরি পরীক্ষা কোত্থেকে আসে? এই নাউনের মধ্যে কালেকটিভ নাউন ভালো করে পড়লেই চাকরিতে চলে আসে, প্রশ্ন দিয়ে একটা কমন চলে আসে। আর আনকাউন্টেবল নাউনটা ভালো করে পড়লেই চাকরিতে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন কমন পেয়ে যাবেন। ঠিক আছে, এখন কাউন্টেবল আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা যদি আমরা করতে যাই, তাহলে আমার একটা শীট প্রয়োজন। তো শীটটা হলো, যেমন দেখেন যখন আমি ভার্সিটি এডমিশন টেস্ট দিয়েছিলাম তখন ইউসিসির একটা লেকচার শীট, সেটা এই লেকচার শীটটা সামান্য কয়েক পেজের, পুরোটা কিন্তু ইংলিশে। ইভেন কি এত ভাইটাল, এই সামান্য লেকচার শীটটা যদি আপনি ভালো করে শেষ করতে পারেন, বেশি না, এটা হচ্ছে 15-16 পেজের, তাহলে আপনার ভার্সিটি এডমিশন টেস্ট ক্লিয়ার। আর ভার্সিটি এডমিশন টেস্ট ক্লিয়ার মানে আপনি ইংলিশে বস হয়ে যাবেন। আচ্ছা, এর পাশাপাশি আমি বিদ্যাবাড়ি থেকে 1200 টাকার যে শীট কিনেছি, ওই শীট প্লাস এইটা আমার এডমিশন টেস্টের শীট, হ্যাঁ, একাডেমিয়ার শীট, প্রত্যেকটা শীটের সমন্বয়ে কিন্তু আমি ক্লাসগুলো নিচ্ছি। ভাইটাল যেখান থেকে প্রশ্ন করে ঠিক সেখান থেকে আমি পড়াটা আপনাদেরকে পড়াচ্ছি। এখন আসুন আমাদের যে মূল আলোচনা, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে যে আলোচনাগুলো আমরা করতে চাচ্ছি, সেটা হলো যে কাউন্টেবলের পূর্বে যে কাউন্টেবল যে নাউনগুলো, এখন কি কি নাউন কাউন্টেবল অথবা কোন কোন নাউন কাউন্টেবল, সেগুলো কিন্তু আমরা এখন লিখছি না, জানিও না, আমরা একটু পরে জানবো। আচ্ছা, তাহলে শুনুন, কাউন্টেবল নাউনের পূর্বে আমি সি দিয়ে কাউন্টেবল বোঝাচ্ছি। কাউন্টেবল নাউন, এই কাউন্টেবল নাউন এর পূর্বে সবসময় মনে রাখবেন, কাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে? ইচ বসবে। এটা পিডিএফে থাকবে, যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন আপনাদের এটা থাকবে। এভরি, অ্যানাদার, তারপর হচ্ছে মেনি এ অথবা এন। এই মেনি এ এন দিয়েও পরীক্ষা অনেক প্রশ্ন আসে, এটা আমরা আলোচনা সামনে আসবে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে। তাহলে এই কাউন্টেবল নাউনের পূর্বে এই ডিটারমিনারগুলো বসে, ইচ, এভরি, অ্যানাদার, মেনি এ অথবা এন। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ রাখতেই হবে আপনাকে। আচ্ছা, এবার কাউন্টেবল, এগুলো কাউন্টেবল সিঙ্গুলার। হ্যাঁ, যদি আমি বলি কাউন্টেবল নাউন সিঙ্গুলার, ঠিক আছে, এটা হচ্ছে কাউন্টেবল নাউন প্লুরাল। এই কাউন্টেবল নাউন প্লুরালের পূর্বে কি কি বসে? আচ্ছা, এবার আসুন, মেনি বসে, ফিউ বসে, এ ফিউ বসে। এই দুইটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে ফিউ, এ ফিউ, এটা কোথায় বসে? এটা কাউন্টেবল নাউনে বসে। আবার কাউন্টেবল নাউন সিঙ্গুলারে বসে না, এটা প্লুরালে বসে। এই জিনিসগুলো এভাবে মুখস্থ রাখবেন, ঠিক আছে? পিউ, এ ফিউ। তাহলে দ্য নাম্বার অফ, ঠিক আছে? এভাবে অনেকগুলো আছে, আমি পিডিএফ দিয়ে দিব, আপনারা পিডিএফ থেকে এগুলা জেনে নিতে পারবেন। এবার আসুন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা নিয়ে এই আলোচনাটা, যার কারণে এই আলোচনাটা করছি, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন এর পূর্বে কি কি বসে? মোস্ট ভাইটাল, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে মাছ। এটা যারা ভার্সিটি এডমিশন টেস্ট দিবেন, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, যারা এনটিআরসি পরীক্ষা দিবেন, এই জিনিসগুলো আপনারা জানা ওয়াজিব। মাছ, লিটল, এই লিটল, তারপর হচ্ছে যে লেস, দ্য অ্যামাউন্ট অফ, ঠিক আছে?
এই যে ডিটারমিনারগুলো আছে এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর আমি একটু পরে আপনাদেরকে একটা চার্ট দিব, যারা কোর্সে ভর্তি আছেন তা আপনাদের অবশ্যই পিডিএফ আপনারা পেয়ে গেছেন, পূর্ণাঙ্গ পিডিএফ আপনাদেরকে আবার দেওয়া হবে। এই আনকাউন্টেবল নাউনটা মুখস্থ রাখবেন, এগুলো পরীক্ষাতে আসে। এই আনকাউন্টেবল নাউনের পূর্বে এইগুলা বসবে। এখন 4টা অপশনের মধ্যে আপনি যদি দেখেন যে প্রত্যেকটাতে আনকাউন্টেবল নাউন আছে 4টার মধ্যে, কিন্তু 4টার মধ্যে কিন্তু এই আনকাউন্টেবল নাউনের পূর্বে যে এই ডিটারমিনারগুলো নাই, একটার পূর্বে আছে, যেটা পূর্বে এটা আছে এটাই আনসার হবে। ঠিক আছে, এই জন্য এগুলা জানা দরকার। আর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে অল, সাম, এই লট অফ এগুলো বসে। তবে আমাদের মোস্ট দরকার হচ্ছে যে এই আনকাউন্টেবল নাউনের পূর্বে এই ডিটারমিনারগুলো, কাউন্টেবল নাউনের পূর্বে এই ডিটারমিনারগুলো। ঠিক আছে, আশা করি আমরা এগুলো যদি জানি সামনে আমাদের এই যখন আমরা চর্চা করব আমাদের সেগুলো কাজে লাগবে। আর আমার যে পিডিএফগুলো আছে ওই পিডিএফের মধ্যে আপনি হোম এক্সারসাইজ আছে, তারপর আপনি নিজে পরীক্ষা দিতে পারবেন, এই পিডিএফের মধ্যে এইভাবেই সাজানো আছে ইনশাআল্লাহুল আজিজ। তারপর দেখুন, যদি আমি একটা উদাহরণের দিকে যদি আমরা চলে যাই, ইট ইজ বিলিভড, ইট ইজ বিলিভ দ্যাট ড্যাশ, এই ড্যাশের জায়গায় আমি একটু অপশন দিলাম, দ্য হ্যাপিনেস, ইটস 1 নাম্বার। বি নাম্বার অপশন হচ্ছে যে হ্যাপিনেস। হ্যাঁ, লেখাগুলো এত স্পষ্ট আমি লিখছি না কারণ এগুলা পিডিএফে থাকবে। সি নাম্বার হচ্ছে হ্যাপি। আচ্ছা, মিনস ডিফারেন্ট, আচ্ছা এটা আমাদের দরকার নেই। তাহলে দেখুন, ইট ইজ বিলিভ দ্যাট। এখন একটা কথা আছে, অনেক নাউন আছে, অনেক ভার্ব আছে যে ভার্বের পরে সবসময় বেস ফর্ম বসে, ইত্যাদি ইত্যাদি বসে, এগুলো আমরা রাইট ফর্ম ভার্বে পড়ব। এখন হ্যাপিনেসের মধ্যে দেখুন, এই যে হ্যাপিনেসের মধ্যে যে এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এই হ্যাপিনেস যেহেতু আনকাউন্টেবল নাউন, এর পূর্বে কখনো কি বসবে না, ডিটারমিনার বসবে না। আর যদি বসে তাহলে কোনগুলো বসবে, মাস, লিটল, এই লিটল অনলি, ওই যে লেস, দ্য অ্যামাউন্ট অফ যেগুলো বলছে ওগুলো বসবে। ঠিক আছে, কখনো দা বসবে না, দা বসবে না। এই জন্য এখানে আনসারটা এটা হবে না, আর সরাসরি এটাও হবে না। হ্যাপি কিন্তু এটা কি, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন নয়, আর হ্যাপিনেসটা কিন্তু আনকাউন্টেবল নাউন। এটি হচ্ছে আনসার। বলে আমরা এখন কিভাবে জানবো? এখন আপনি আনকাউন্টেবল নাউনগুলো শিখলেই কিন্তু আনসারটা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এবার আসুন আমরা আনকাউন্টেবল নাউন নিয়ে আরো একটু আলোচনা করি। সে আলোচনাটা আমাদের পেজের 2 নম্বর পেজ সুন্দরভাবে আলোচনা আছে। আমি একটা চার্ট দিয়েছি আপনাদেরকে, যারা পিডিএফ পেয়েছেন সেই পিডিএফের মধ্যে একটা চার্ট আছে যে আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন এই দুইটার আলাদা আলাদা আমি দিয়েছি। যেমন দেখেন অ্যাডভাইস, ঠিক আছে, অ্যাডভাইস এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আবার ওয়ার্ক, কাজ, এটাও আনকাউন্টেবল নাউন। যেমন ওয়াটার, এটা কি আনকাউন্টেবল নাউন। আবার মানি আপনি গুনতে পারবেন না, আনকাউন্টেবল নাউন। তারপর হচ্ছে যে আপনি সিনারি, হ্যাঁ, এই CSCENERY, এই সিনারি, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের পূর্বে কি কি বসবে বলুন তো? ওই যে লিটল, এই লিটল, তারপর হচ্ছে মাছ, লেস, দ্য অ্যামাউন্ট অফ, ওই ডিটারমিনারগুলো এই আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। ঠিক আছে, মনে রাখবেন এই আনকাউন্টেবল নাউনের পূর্বে এইগুলো বসবে। আচ্ছা, একটা আমরা আনসার দেই, একটা প্রশ্ন দেই, তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এটা কেন পড়াচ্ছি, চাকরির ক্ষেত্রে এগুলো কিভাবে আসে। যেমন দেখেন, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। ঠিক আছে, এখন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে যে ডিটারমিনার আছে, আমি আবারও বলি, ডিটারমিনার নিয়ে আলাদা আলোচনা হবে। ফিউর ব্যবহার, এ ফিউর ব্যবহার, লিটলের ব্যবহার, এই লিটলের ব্যবহার, এগুলো ইনশাল্লাহ আমরা যে সামনে একটা ভিডিওতে আলোচনা করব। এখন এখানে অপশন আসছে যে ভেরি লিটল, ঠিক আছে, ভেরি লিটল। বি নাম্বার অপশন স্মল। সি নাম্বার অপশন ভেরি ফিউ। ডি নাম্বার অপশন এ লিটল। দেখুন, এই ভেরি লিটল বললে কোনো ওয়ার্ড নাই, হ্যাঁ, এটা আছে আমরা ডিটারমিনার মধ্যে, লিটল, এই লিটল আছে, তার মানে এটা বাদ। আর ফিউ, এ ফিউ আছে, তার মানে ভেরি ফিউটা বাদ। আর স্মল এখানে হবেই না। স্মল মিল্ক ছোট হয় না, অর্থের দিক দিয়ে এটা মিলছে না। কিন্তু আমি বললাম এই যে আনকাউন্টেবল নাউন, মিল্ক আপনি কি গণনা করতে পারবেন না। এই আনকাউন্টেবল নাউনের পূর্বে সবসময় ওই আনকাউন্টেবল নাউনের পূর্বে যে ডিটারমিনারগুলো বসে ওইগুলো বসাতে হবে। তার মানে আমরা একটু আগে পড়েছি লিটল, এ লিটল, মাছ,
ঠিক আছে, লেস ওই জিনিসগুলো আনকাউন্টেবল নাউনে পূর্বে বসে, তার মানে এই লিটলটা এখানে আছে। পরীক্ষা আসলে আপনি সেটা আনসার করে দিতে পারবেন। এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2022 সালে আসছে, তার মানে এটা একেবারে রিসেন্ট একটা প্রশ্ন, এটা একেবারেই আমাদের রিসেন্ট একটা প্রশ্ন, 2022 সালে এটা আসছে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের নাউন সম্পর্কে এতটুকু আলোচনা আমরা পেয়েছি। এবার আরেকটা প্রশ্ন যদি আমরা পড়ি, সেটা আমরা পড়তে গেলে একটু পরে আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি। কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা দেখেছি যে রিমুভ, আমরা 17তম না জানি 18তমের মধ্যেই প্রিলিমিনারিতে একটা প্রশ্ন আসছে যে রিমুভ এর নাউন কি। তো রিমুভের নাউন হচ্ছে যে রিমুভাল, রিমুভাল। তো এই জিনিসগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। আবার আরেকটা জিনিস আছে, যেমন ফাদার, FATHER, ফাদারের সাথে যদি LY লাগাই অনেকে বলবে যে এটা অ্যাডভার্ব, না এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের সাথে LY যখন লাগবে, যুক্ত হবে, তখন সেটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ফাদারলি, মাদারলি, সিস্টারলি, এইভাবে রিলেটিভ যত আছে সবকিছু কিন্তু কি অ্যাডজেক্টিভ হিসেবে প্রয়োগ হবে। এখন মাদারলি এটা কি অ্যাডভার্ব না, LY দেখলে অ্যাডভার্ব বলা যাবে না, নাউনের সাথে LY যখন যুক্ত হবে তখন সেটা কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলা পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, সেটাও আমি PDF দিয়ে দিচ্ছি। দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ইনভেস্ট, যে ইনভেস্ট এর নাউন কি? ইনভেস্ট এর নাউন হচ্ছে যে ইনভেস্টর, ইনভেস্টর। আচ্ছা, এবার প্লে এর নাউন কি? প্লেয়ার। এগুলো যদি আপনি একটু পড়েন, একটু ভালোভাবে যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনি পেরে যাচ্ছেন। গুড এর নাউন কি? গুডনেস। ঠিক আছে, আচ্ছা, এবার ট্রু এর নাউন TRU, ট্রু এর নাউন কি? ট্রুথ। ট্রু এর নাউন হচ্ছে ট্রুথ, TRUTH, ট্রুথ। এখন এই যে আমরা টর দেখলাম, ER দেখলাম, নেস দেখলাম, TS দেখলাম, আরও আছে বিশেষ করে এক্সিলেন্ট টেন্স। দেখেন এক্সিলেন্ট, ওইখানে হচ্ছে যে এক্সিলেন্স, এই যে এন্স, আবার TION শোন, আবার MENT মেন্ট, SION শোন। এই যে জিনিসগুলো দেখছেন, হ্যাঁ, এগুলাকে বলা হয় সাফিক্স, এগুলোকে সাফিক্স বলা হয়। প্রিফিক্স মানে আপনার অনুসর্গ, সাফিক্স উপসর্গ, আর প্রিফিক্স মানে হচ্ছে যে অনুসর্গ, সাফিক্স মানে উপসর্গ। হ্যাঁ, সাফিক্স মানে অনুসর্গ, প্রিফিক্স মানে অনুসর্গ। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ যেটা শুরুতে বসে, যেটা বাক্যের অথবা শব্দের, যেটা শব্দের শুরুতে বসে সেটাকে আমরা উপসর্গ বলি, আর যেটা পরে বসে সেটাকে আমরা অনুসর্গ বলি বাংলাতে। আর ইংলিশে উপসর্গের ইংরেজি হচ্ছে কি? প্রিফিক্স। প্রিফিক্স আর অনুসর্গের ইংরেজি হচ্ছে যে সাফিক্স, তার মানে এগুলো হচ্ছে সাফিক্স। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই সাফিক্সগুলো যদি আপনারা ভালোভাবে জানেন, আমি যে PDF দিয়েছি, PDF এর লাস্ট ফেজের মধ্যে সুন্দরভাবে এখানে আলোচনা আছে। শব্দের শেষে থাকলে এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, এগুলোই নাউন। এগুলা পরীক্ষার মধ্যে অনেক সময় প্রশ্ন আছে যেটা কোন প্রকারের নাউন। ইনভেস্টের নাউন কি হবে? ইনভেস্টর। এই জিনিসগুলো কিছু প্রায় এখানে আছে 30টার মতো, 20-25টার মতো আছে। এই জিনিসগুলো পড়লেই কিন্তু পরীক্ষা চলে আসবে। দেখুন এখানে এই যে রিমুভ শব্দটা, রিমুভার কি? নাউন কি? রিমুভাল। এটা কিন্তু আমাদের নিবন্ধন পরীক্ষা আসছে। তো এই শীটটা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন আজকের ক্লাস থেকে। যারা ক্লাসটা দেখছেন সকলকে অনুরোধ থাকবে এই ক্লাসটা শেয়ার করার জন্য, কারণ এই ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আপনাদের আলোচনা করা হচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবার আমরা দ্বিতীয় নাম্বার যে আলোচনা শুরু করব, সে আলোচনাগুলো হলো, দেখুন কিছু ওয়ার্ড আছে, এগুলো আমি সবগুলো লিখবো না, এগুলো PTP দিয়ে দিচ্ছি আমি, যে মিসলেস। ঠিক আছে, একটা ওয়ার্ড আছে। তারপর নিউজ, এই নিউজ শব্দটা, ঠিক আছে। আরেকটা পরীক্ষার মধ্যে আসছে যে GALLOWS, গ্যালোস। সিভিক্স, দেখুন ইনিংস। আচ্ছা, আমরা যখন ক্রিকেট খেলা দেখি, ইনিংস দেখি, তো এই শব্দগুলো কি প্লুরাল? না। এই নিউজ আপনি গণতে পারবেন না। ইনিংস, হ্যাঁ ঠিক আছে, ইনিংস একটা ইনিংস,
যখন ক্রিকেট খেলা হয় বা এক অংশকে বলা হয় যারা ব্যাট করে তাদেরকে বলা হয় একটা ইনিংস, যারা দ্বিতীয় ব্যাট করে তাদেরকে সেকেন্ড ইনিংস বলা হয়। এই ইনিংস, সিভিক্স, গেলোস এগুলোর মধ্যে এস আছে, এস দেখি আপনি এগুলোকে প্লুরাল বলে দিতে পারবেন না, এগুলা অলওয়েজ সিঙ্গুলার। আর যেহেতু এগুলো সিঙ্গুলার, এইগুলা কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, ঠিক আছে? সিঙ্গুলার ভার্ব কি করবে? গ্রহণ করবে। এই জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো আপনারা জানতে হবে। এই নাউন থেকে আপনি এই জিনিসগুলো জানলে আপনার জন্য কাফি, ইংরেজি আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। যেমন আরেকটা দেখেন যে পিপল, PEOPLE পিপল, ঠিক আছে? আবার চিলড্রেন, চিলড্রেন দ্বারা আপনাকে শিশু দ্বারা অনেক শিশুকে বোঝায়, ঠিক আছে? ক্যাটল, গবাদি গবাদি পশু, এটা কিন্তু আমরা জানি যে কালেক্টিভ নাউন মানে সমষ্টিগত। তারপর হচ্ছে ফক মানে দল, ঠিক আছে? ডাটা, ডাটা, এই জিনিসগুলো দ্বারা কিন্তু প্লুরাল বোঝায়, প্লুরাল নাউন। আর এই প্লুরাল নাউন সবসময় কি গ্রহণ করবে? প্লুরাল ভার্ব গ্রহণ করবে, মনে রাখবেন এগুলো কিন্তু প্লুরাল ভার্ব গ্রহণ করবে। আচ্ছা, ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ মেথড, সেই মেথডটা হচ্ছে আমি দিচ্ছি, দেখুন যে আর্নিংস, আমরা যে উপার্জন করি সেই আর্নিংস, ওয়েজেস, এই যে শব্দগুলো আছে, ডিউজ, দেখেন প্রত্যেকটার মধ্যে আবার প্রিন্সিপালস, PRINCIPLES, প্রিন্সিপালস, এগুলো কিন্তু প্রত্যেকটি প্লুরাল, ঠিক আছে? অ্যান্ড এস অথবা ইয়েস ছাড়া বসে না, এগুলো প্লুরাল, এগুলো কিন্তু প্লুরাল। আমি প্রথমে দিয়েছি যেমন নিউজ, যদিও এখানে এস আছে, এগুলো সিঙ্গুলার। এই জন্য কোনটি সিঙ্গুলার কোনটি প্লুরাল এগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন পরীক্ষার মধ্যে খুব কাজে দিবে। এই প্রিন্সিপালস এর পূর্বে ভার্ব বসবে কি? হয়তো ওয়ার বসবে যদি প্লুরাল, অথবা আর বসবে, অথবা হ্যাভ বসবে, কখনো ওয়াজ বসবে না, ইজ বসবে না, হেজ বসবে না, সবসময় প্লুরালের সাথে প্লুরাল বসবে। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা এই জিনিসটা বুঝে গিয়েছি। এবার আসুন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমরা যে আলোচনা করেছি ওইখান থেকে আমরা আরও একটু সামান্য একটু জেনে নেই। তারপর আপনারা যারা আমার এই লাইভটা দেখছেন আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই এই লাইভটাকে শেয়ার করে দিবেন, আপনারা সবাই এই লাইভটাকে শেয়ার করে দিবেন। প্রিয় হাজিরিন, দেখুন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন এবং এই যে আনকাউন্টেবল নাউন আছে। এখন পার্থক্য কি? কাউন্টেবল নাউন গণনা করা যায়, সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে, এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। আর এটা গণনা করা যায় না, এটা অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। এই পরীক্ষাতে এটার থেকে বেশি আসে। আচ্ছা, তাহলে সাথে এস বা ইয়েস এন কোন নাম্বার শুধুমাত্র সিঙ্গুলার বসবে, ঠিক আছে? অর্থাৎ এই আনকাউন্টেবল নাউনের সাথে এসও বসবে না, ইএসও বসবে না, ঠিক আছে? অথবা এগুলার পূর্বে কখনো এন কি করবে না, বসবে না। নাম্বার ও ডিটারমিনার ছাড়া, এখানে কোনো কিছু ছাড়া অলওয়েজ এগুলো সিঙ্গুলার বসবে, শুধুমাত্র সিঙ্গুলার বসবে। আর যদি ডিটারমিনার বসে তাহলে আনকাউন্টেবলের জন্য যে ডিটারমিনারগুলো বলেছি ওই ডিটারমিনারগুলোই বসবে। আচ্ছা, যদি বলেছে ট্রাফিক, এটা কি ট্রাফিক? এটা গণনা করতে পারবেন না, এটা আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। আর পিডিএফের মধ্যে আনকাউন্টেবল নাউনগুলো আছে, এগুলো আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে সেটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এবার আমরা আমাদের নাউনের আরেকটা টপিক, যে টপিকটা আমাদের খুব ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ, ওই টপিকটা নিয়ে আমরা আলোচনা শুরু করছি। টপিকটা হলো যে কালেকটিভ নাউন, যেখান থেকে পরীক্ষায় হিউজ প্রশ্ন এসে থাকে। তো কালেকটিভ নাউন মানে কি? আমি বলেছি যে সমষ্টি বোঝাবে, কালেকটিভ নাউন দ্বারা সমষ্টি বোঝাবে। যেমন দেখেন এখানে FLEET, ফ্লিট, ফ্লিট দ্বারা কি বোঝায়? ফ্লিট দ্বারা রণতরী সমষ্টি বোঝায়। আবার FLOCK, এই ফ্লক দ্বারা ভেড়ার ফাল, মানে ভেড়ার যে একটা দল আছে দলকে বোঝায়, ঠিক আছে? কমিটি দ্বারা একটা নির্ধারিত কয়েকজন মানুষ দ্বারা একটা সংগঠন বোঝায়। টিম দ্বারা 11 জন প্লেয়ারের একটা খেলার দলকে বোঝায়। গ্রুপ দ্বারা যে কোনো একটা গ্রুপকে বোঝায়। এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন। এখন এই কালেকটিভ নাউন আপনারা পরীক্ষার মধ্যে কিভাবে আসে, কিভাবে পরীক্ষার মধ্যে আসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন দেখেন এখানে বলা আছে যে ফ্লক, এ ফ্লক মিনস কি? ফ্লক মিনস হচ্ছে যে এ গ্রুপ অফ, যেহেতু এটা ফ্লক দ্বারা হচ্ছে যে পাখির পাল,
পাখি অথবা এ গ্রুপ অফ, এখানে পাখি ইংরেজি অবশ্য আপনারা জানেন। আর যদি আপনি বলেন যে ঘোড়া অথবা ভেড়া, তাহলে আপনি ঘোড়া এবং ভেড়া বলে দিবেন। অর্থাৎ ফ্লক অর্থ যেহেতু পাখির ফাল, আর আমরা সবাই জানি যে গরু অর্থ কি, গরু অর্থ হচ্ছে, অর্থাৎ কাউ অর্থ হচ্ছে গরু, অর্থাৎ গরুর পাল, গরুর দল, ভেড়ার দল, এরকম এগুলাকে আমরা কি বলি, ফ্লক বলি। ঠিক আছে, এবার আসুন যদি আমরা বলে যাই, একটা জিনিস বলতে যাই যে বেচ, আমরা সবাই এটা নিয়ে কম বেশি একটু জানি। আর এটা হবে গ্রুপ অফ বার্ডস। ঠিক আছে, BIRDS, বার্ডস মানে পাখি, তো তার মানে পাখির একটা দল। আচ্ছা, যদি বলি যে বেচ, BATCH, বেচ, এখন আপনাকে এটা প্রশ্ন করবে যে হোয়াট ইজ দ্য মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ বেচ। এই বেচের দ্বারা কি বোঝায়? এই বেচটা কিন্তু কালেক্টিভ নাউন। এটা দ্বারা বোঝায় যে এ গ্রুপ অফ স্টুডেন্ট, স্টুডেন্টের গ্রুপকে কিন্তু কি বলে, ব্যাচ বলা হয়। তার মানে এগুলো আমরা যখন পড়বো, যেমন হেড, এ হেড অফ কাউস, গবাদি পশুর দল, তার মানে হেড দ্বারা কি বোঝায়, অনেকগুলা গরুকে বোঝায়। এখন আপনি হেড অর্থটা জানতে হবে, হেড অর্থ যে কাউ, এটাও জানতে হবে। আচ্ছা, ডাকাত দল। এবার গ্যাং, আমরা সবাই জানি যে গ্যাং, গ্যাং মানে কি ডাকাত, তার মানে এ গ্রুপ অফ রাবার্স, আমার রাবার অর্থ কিন্তু ডাকাত। ঠিক আছে, তাহলে এই গ্রুপ অফ রাবার, তার রাবারের গ্রুপকে কি বলা হয়? তাহলে আপনাকে আনসার করতে হবে গ্যাং। পরীক্ষার মধ্যে এইভাবেই কিন্তু এসে থাকে প্রশ্নগুলা। এই কালেক্টিভ নাউনগুলো যদি আপনারা ভালো করে শিখতে পারেন, তাহলে আশা করছি আপনাদের আর কোনো কি হবে না, কি থাকবে না, এই কোনো টেনশন থাকবে না পরীক্ষার মধ্যে। আচ্ছা, যদি আরেকটা জিনিস আমরা বলি, সৈন্যের দল। ঠিক আছে, সৈন্যের দল যদি বলে এ গ্রুপ অফ সোল্ডার্স, DIERS, তাহলে এই গ্রুপ অফ সোল্ডার্স, সোল্ডার্সের একটা গ্রুপ বোঝায় কোনটা দ্বারা? এখানে অনেকগুলো অপশন থাকবে। প্রথম নাম্বার অপশন বেচ দিলাম, দ্বিতীয় নাম্বার অপশন এখানে আমি অনেক দিতে পারি, যেমন এখানে আর্মি দিলাম। ঠিক আছে, আর্মি না দিয়ে আমি ট্রুপ দিব, TROOP, ট্রুপ দিলাম। এখন আর্মি দ্বারা কি বোঝায়? একদল সৈন্য বোঝায়। আর ট্রুপ দ্বারাও কিন্তু কি একদল সৈন্য বোঝায়। আচ্ছা, আর রেজিমেন্ট, রেজিমেন্ট দ্বারাও কিন্তু একদল সৈন্য বোঝায়, রেজিমেন্ট। এগুলো আমরা মুখস্থ করলেই জানবো, এগুলো মুখস্থ জিনিস। আমি পরীক্ষার মধ্যে আসলো, তার মানে কোনটা সঠিক, তার মানে এটা সঠিক। অনেকগুলো অপশন থাকবে, আপনি যদি জানেন তাহলে এটা সঠিক। এই গ্রুপ অফ সোল্ডার্স, সৈনিক দ্বারা কি বোঝায়? আর্মি বোঝায়, ট্র্যাপ বোঝায়, রেজিমেন্ট বোঝায়। ঠিক আছে, আবার যদি বলো যে এই গ্রুপ অফ প্লেয়ার্স, তার প্লেয়ার্স গ্রুপ কাদেরকে বোঝায়? প্লেয়ার্সের গ্রুপ কি শব্দ দিয়ে বোঝায়? আমরা জানি টিম দ্বারা বোঝায়। এখন পারির কারণে আমরা এটা সহজ। ঠিক আছে, এখন আসুন আমরা যদি মৌমাছি নিয়ে এটা প্রশ্ন করি, এ গ্রুপ অফ বিজ, তাহলে এই গ্রুপ অফ বিজ, অর্থাৎ বীজের একটি গ্রুপকে কি বলা হয়? হোয়াট ইজ কল্ড এই গ্রুপ অফ বীজ, এই বীজ, একটা বীজের গ্রুপকে কি বলা হয়? হ্যাঁ, গ্রুপকে কি বলা হয়? তখন আনসারের মধ্যে আপনার অনেকগুলো 4টা অপশন থাকবে। তো আপনি বলে দেবেন যে হাইভ মানে মৌমাছির দলকে হাইভ বলা হয়। তো এই প্রশ্নগুলা আমি যে নাউন থেকে যে প্রশ্নগুলা খুব ভাইটাল, আমি সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা নিয়ে এসেছি। তো এইভাবে নাউন থেকে এই প্রশ্নগুলো আসে, এর বাহিরে আসে না। এখন আপনারা যারা এই ক্লাসটা দেখেছেন, অনেকেই বুঝেছেন, অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে এটা সম্পূর্ণ ভালোভাবে এই ক্লাসটা কিভাবে আমি সলভ করতে পারবো। এই জন্য আমি আমার যে PDF আছে, সেই PDF-এর মধ্যে হোমওয়ার্ক আছে, সেইগুলা করবেন। অনেকগুলো হোমওয়ার্ক, প্রায় 150-200 আছে। তারপরে বিশেষ করে আমার কাছে দেখুন জর্জের একটা বই আছে। এই বইয়ের মধ্যে বিস্তারিত টপিক ভিত্তিক আলোচনা আছে। আপনারা প্রত্যেকটা প্রশ্ন এরকম ভালো একটা বই যদি আপনি কিনতে পারেন, তাহলে এখান থেকেও পড়তে পারেন, অথবা আমার PDF থেকে আপনারা পড়াগুলো আদায় করতে পারেন, শেষ করতে পারেন। এইভাবে আমরা প্রতিটা ক্লাস যখন আমরা এইভাবে করতে পারবো, আশা করছি চাকরিটা আমাদের বাধা হবে না। মানে আমাদের মেধার কারণে আমরা চাকরি পাবো না, এটা হবে না ইনশাআল্লাহুল আজিজ।
আমরা এভাবে প্রত্যেকটা ক্লাস করব। আপনারা যারা আমার লাইভে আছেন, বিশেষ করে যারা কোর্সে যুক্ত হন নাই, আপনাদের সকলকে কোর্সে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।